আমাদের বিষয় হচ্ছে ভিডিওর প্রকৃত ভারতীয় বাঙালি নাগরিকদের বাংলাদেশি বিদেশি অনুপ্রবেশকারী চিহ্নিত করে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখার জঘন্যতম পরিকল্পনার কিন্তু আমাদের এই সঞ্জিত দা হচ্ছেন জ্বলন্ত সাক্ষী। দাদা নমস্কার। নমস্কার জি। আমি প্রথমেই বলতে চাই আপনার কাছে জানতে চাই বা আমাদের শ্রোতারা যারা প্রায় সময় আমাদেরকে বলেন, আমরা বাঙালি দলের থেকে কাজ করি, বাঙালিদের অধিকার অস্তিত্ব রক্ষার স্বার্থে আমরা কাজ করি এবং সত্যিকার অর্থেই আমরা বাঙালিরা রাজনৈতিক শিকার বা রাজনৈতিক ষড়যন্ত্রের বলি, দেশভাগের বলি, নিরপরাধ বাঙালি যারা ভারতকে বা ভারতের স্বাধীনতার রূপকার আমরা বাঙালি সমাজের মানুষ। আজকে এই বাঙালি সমাজের মানুষকে ফুটবলের মতন লাথি মারছে, এদিক থেকে এদিকে ওদেরকে ভীষণ রকমভাবে নির্যাতন করা হচ্ছে। তো অসম রাজ্যে আমরা দেখলাম যে বিগত দিনেও এনআরসির যে একটা তালিকা বেরিয়েছিল তার মধ্যে দেখলাম 19 লক্ষ বাঙালিদেরকে ডিটেনশন ক্যাম্পে পুরে রাখা হয়েছিল, যেখানে প্রায় 13 লক্ষেরও বেশি হিন্দু বাঙালি আর বাকি 6 লক্ষ বোধহয় আপনার মুসলমান বাঙালি। তো দাদা, বাঙালির যে বা হিন্দু বাঙালি বিশেষ করে যারা বলছে যে হিন্দু বাঙালি নাকি মার খাবে না, বিজেপির বক্তব্য বা বিজেপির যারা কার্যকর্তারা আছেন, তো মানে আপনার কি মনে হয় যে অসমে যে আপনি একটা জ্বলন্ত সাক্ষী, আপনি অনেক ফাইট করেছেন, লড়েছেন যে প্রকৃত ভূমিপুত্র বাঙালিরাই ওখানে মার খাচ্ছে এবং ওদেরকে অনুপ্রবেশকারী তকমা দিয়ে এনআরসির নামের তালিকা থেকে বোধহয় ওদেরকে বাদ দেওয়া হয়েছে, রিভোটার করা হয়েছে, ওদেরকে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়েছে। তো আমরা জানতে চাইবো যে এর যে প্রকৃত ঘটনাটা আপনি যদি একটু আমাদের শ্রোতাদের বা আমাদের জনগণদের উদ্দেশ্যে বুঝাতে পারেন তাহলে খুবই সুবিধা হবে। নমস্কার সবাইকে। আসল তথ্যটা হলো দিদি, যখন আসামে এনআরসি শুরু হলো, তারপরে যখন আসাম পুলিশ মানে বর্ডার পুলিশ বাঙালিদেরকে খুব ধরপাকড় শুরু করলো, তখন আমার মনে জাগলো যে প্রকৃত কি এরা কি বিদেশি না ভারতীয়, আমি একটু এনকোয়ারি করি, একটু জাজ করতে লাগবে। তারপরে কি হলো, আমি কোনো ব্যানার পাচ্ছিলাম না, কীভাবে কাজ করব, এভাবে কাজ করছি। আমি একটা সরকারি চাকরি করতাম, তারপরে এই কাজ করতে করতে চাকরিটা চলে গেছে আমার, সরকারি চাকরিটা। তারপরে কি হলো, আমি চলে গেছে সরকারি চাকরি চলে গেছে এই যে সংগঠনের সঙ্গে আন্দোলন করতে করতে, তারপরে এটাকে আমি আর টিকে রাখতে পারলাম না। তারপরে হ্যারেস্ট করেছে। হ্যাঁ নিশ্চয়ই, অসম সরকার। হ্যাঁ। তারপরে আমি এটা ইনকোয়ারি করলাম, করার পরে হঠাৎ করে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি একটা হিউম্যান রাইটস অর্গানাইজেশন মানে হিউম্যান প্রোটেকশন অ্যান্ড অ্যাওয়ারনেস অর্গানাইজেশনের সাথে আমার সাথে মানে পরিচয় হলো, যোগাযোগ হলো। তারপরে ওনার সাথে কথাবার্তা হলো যে আসামে কি চলছে ব্যাপারটা, আসামের তথ্যটা। তো উনি বললো, তুমি যদি ব্যানারে যদি কাজ করো, একটা পদ নিয়ে কাজ করো, তো তোমাকে আর কেউ কিছু করতে পারবে না, আর তাছাড়া তোমার একটা শক্তি বাড়বে। আমি ভাবলাম কথা ঠিকই। তো এটা ভেবে আমি কি করলাম, একটা সংগঠনের সাথে হিউম্যান রাইটস সাথে আমি যুক্ত হয়ে গেলাম। যুক্ত হয়ে দিদি আমি পুরা ইনকোয়ারি শুরু করলাম যে যাদেরকে ওরা ধরে নিয়ে গেছে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেছে, বাংলাদেশে বানিয়েছে, ওদের পরিবারের সাথে আমি দেখা করলাম, সবার ঘরে ঘরে ঢুকলাম আমি গিয়ে কী ব্যাপারটা গিয়ে দেখি দিদি সবাই ভারতীয়, সবার কাছে 1956, 1951, 1966 ভ্যালিড ডকুমেন্ট আছে, থাকার সত্ত্বেও ওদেরকে নিরীহ মানুষকে বাংলাদেশি বানিয়ে জোর জবরদস্তি ভয় দেখিয়ে ওদেরকে জেলবন্দি করেছে। তারপরে তো প্রমাণ পেয়ে গেলাম, তারপরে পরিবারের মানুষ পুরা প্রমাণ দিল যে এই আমাদের ডকুমেন্টস। আমি এই আন্দোলন শুরু করলাম, করতে করতে দেখলাম দিদি পুরাই আন্দোলনটি দেখলাম যে এনআরসি আর ডিটেনশন ক্যাম্প টোটালি এটা একটা ফলস, এটা মানে বিদেশি বানানোর চক্রান্ত বাঙালিদেরকে। তারপরে দিদি এইভাবে করতে আসল তথ্য সামনে এসে গেল। তারপরে আসাম পুলিশ কিভাবে অ্যারেস্ট করতো জানেন দিদি, রাত্রে 2টার সময় 3টার সময় দরজা ভেঙে ঢুকতো, বাঙালিদেরকে উঠিয়ে নিয়ে চলে যায়, হঠাৎ করে উঠিয়ে নিয়ে চলে যায়, উঠিয়ে নিয়ে চলে যায়। তারপরে বাঙালিরা মানে আতঙ্ক, অনেক বাঙালি হিন্দু বাঙালি সুইসাইড করেছে ভয়ে যে আমাদেরকে ধরে নিয়ে চলে যাবে, আমাদেরকে জেল ঢুকিয়ে দেবে, বাংলাদেশে বানাবে, অত্যাচার। ওরা ভয়ে জঙ্গলে গিয়ে ওরা মানে ফাঁসিতে ঝুলে যায়, ওরা আত্মহত্যা করেছে। তারপরে কি করবো দিদি, এইভাবে অত্যাচার চলছে। তারপরে দেখা যায় কি এনআরসি হলো, ডকুমেন্ট দেখাতে পারছে না, তারপরে মানুষ আতঙ্কিত। তারপরে কি হলো, প্রকৃত যারা ভারতীয় তাদেরকে বিদেশি বানানো হলো, ওরা আতঙ্কিত, ওরা মরার মানে রাস্তা নিয়ে বেছে নিচ্ছে। আসাম সরকার ওদেরকে বিদেশি বানিয়ে ওদেরকে
কি করেছে, অবস্থা খারাপ করেছে সেই সকল বাঙালি, হ্যাঁ একদম অবস্থা খারাপ এরা করেছে। এবার হিন্দু ধর্মমতের অনুসারী হোক না কেন আর বা ইসলাম ধর্ম দিদি আরেকটা কথা আপনাকে সত্যি করে বলছি, এনআরসি মানে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, কোনোদিন কোনো সরকারি কাজে হিন্দু মুসলিম দিয়ে হয় না। আচ্ছা, যদি ত্রিপুরাতে এনআরসি হয়, আসাম অলরেডি হয়ে গেছে, হিন্দু বাঙালি অবস্থা খারাপ, শেষ, ভবিষ্যৎ অন্ধকার। ত্রিপুরা যদি এনআরসি হয়, হিন্দু মুসলমান দিয়ে হবে না, এটা কোর্টের মতে হবে, এটা আইন মতে হবে, সংবিধান মতে হবে। এটা ওরা এইভাবে বিল পার্লামেন্টে পাস করে এটা করবে। এখানে হিন্দু মুসলমান নেই, এখানে টার্গেট কিন্তু বাঙালি। হ্যাঁ, টার্গেট কিন্তু বাঙালি, এই বাঙালিদেরকে জীবন মানে ধ্বংস করে দেবে। মানে এখানে রিলিজিয়নের কোনো না না ব্যাপারই না, আসছে এটা না। আমরা অলরেডি সব দেখে নিয়েছি ব্যাপারটা হ্যাঁ, মানে টার্গেট হচ্ছে যে জনগোষ্ঠীটার পরিচয়। আর আসামে অলরেডি আসাম সরকার হিমন্ত বিশ্ব মতো 4-5 দিন আগে বলে দিয়েছে, বাংলাতে কথা বললে ওরা বুঝতে সহজ হবে যে আসামে কত বিদেশি আছে। তার মানে বাংলা বাংলা বললে মানে ভাষাভাষী বিদেশি হলেই বিদেশি অনুপ্রবেশ করে। তার মানে ভারতে কি বাংলা ভাষা ছিল না? আমাদের তো বাংলা ভাষায় আমাদের জনগণমন, আমাদের জাতীয় সঙ্গীত আছে, দিদি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। তারপরে দিদি আরেকটা কথা, মানে ইন্টারেস্টিং কথা, যদি বিদেশি হয় ওরা, তো ওরা ডিটেনশন ক্যাম্পে ঢোকানোর পরে 3 বছর পরে ওদেরকে আবার ছেড়ে দেয়, তো ছেড়ে ওরা ভারতেই থাকছে আবার, ওদেরকে কেন আপনি বিদেশে পাঠালেন না? হ্যাঁ, যদি ওরা বিদেশি হয় বা বাংলাদেশি বা অনুপ্রবেশকারী কোথাও না কোথাও থেকে এসেছে বলে তারা দাবি জানাচ্ছে, এই বলে তাদেরকে বন্দিখানায় ঢুকাচ্ছে, তো তাহলে তারা ওখানে না পাঠিয়ে ডিটেনশন ক্যাম্পে কেন রাখলো? আবার ছাড়ার পরে ওরা আসামে ঘুরছে আসামে বা ভারতে ঘুরছে, তখন ওদেরকে কেন উদ্বাস্তুর মতো, তখন ওদের অধিকার আর নেই। হ্যাঁ, ওরা মানে তাহলে এই যে ষড়যন্ত্র করে এই সমস্ত মানুষের জীবনকে, মানে পুরো জীবনটাকে ওদের মানে ধ্বংস হয়ে গেছে। এরা মানসিক ভাবে বিপর্যস্ত, অনেকে ভারসাম্য হারিয়ে ফেলেছে, অনেকের জায়গা জমি ভিটা সবকিছু মানে তারা বলতে গেলে নিঃশেষ হয়ে গেছে। তো এই যে মানবাধিকার লঙ্ঘন করেছে বা অমানবিক এক জঘন্যতম কর্মকাণ্ড বিজেপি গভর্নমেন্টের বিগত দিনে, সেটা কংগ্রেসের আমলেও ছিল এনআরসির বিষয়টা, কিন্তু কংগ্রেস সৃষ্টি করেছে আর সেটাকে বিজেপি খুব সুন্দরভাবে মানে এটাকে চালু করে দিয়েছে ষড়যন্ত্রমূলক ভাবে বাঙালিদেরকে শেষ করে দিচ্ছে এক প্রকার। তো এমন অবস্থায় দাঁড়িয়ে আপনার কি কোথাও মনে হয় না যে বাঙালির জাগরণেরও প্রয়োজন আছে, এবং যারা হিন্দু এবং ইসলাম বলে চিৎকার করে তাদের জন্য আপনি কি মেসেজ দিতে চান এই অবস্থায়? দিদি, আমি এখন বাঙালি জাতিকে একটাই আমি বলতে চাই, যদি বাঁচতে হয়, হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধিস্ট না, বাঙালি তো 4টা ধর্মের মধ্যে আছে, হিন্দু বাঙালি, মুসলমান বাঙালি, বুদ্ধিস্ট বাঙালি, হ্যাঁ খ্রিস্টান বাঙালি, সবাইকে এক হতে হবে, বাংলাভাষী এক হতে হবে। আর আমাদের দিদি দেখেন, অসমিয়া এমন ভালো ভালো অসমিয়া আছে দিদি, আমরা মানে হৃদয় দুঃখ লাগে, এত ভালো। আর ট্রাইবেলও এমন ভালো আছে, যেমন আমাদের ত্রিপুরা রাজ্য মিশ্র জনবসতির জায়গা, এখানে পাহাড়ি বাঙালির মিশ্রণ আছে, এবং আমাদের মধ্যে সৌহার্দ্য বোধ, সৌজন্যমূলক মানে আতিথেয়তা বা আত্মিক সম্পর্ক আমাদের আছে। কিন্তু দেখা গেছে যে আমাদের এই সম্পর্কে ফাটল ধরিয়েছে রাজনৈতিক নেতারা। মানে এটাকে যদি আমি টার্গেট করব, টোটালি হিন্দি সাম্রাজ্যবাদ, হিন্দি সাম্রাজ্যবাদ, অসমিয়া বাঙালির মধ্যে মানে ঝগড়া লাগিয়েছে, ত্রিপুরা ট্রাইবেলের মধ্যে ঝগড়া লাগিয়েছে, পাহাড়ি বাঙালির মধ্যে ত্রিপুরাতে ঝগড়া লাগিয়েছে। অসমে আমরা যখন ছিলাম 30 বছর দিদি, আমাদের সব সাহায্য অসমিয়ারা করেছে আমাদেরকে, কাগজপত্র বানানো, এটা বানানো, স্কুলের কাজ, আমাদের খাঁটি অসমিয়ারা সহযোগিতা, যারা ভালো মনের মানুষ, যাদের আহোম যারা মনের মানসিকতা, যাদের ভালো, গগৈ টাইটেল, বিজিত গগৈ, আমার দাদা, আমার দাদা না, মানে আমাদের ঘরে আসবে, মানে আমাদের জন্য পাগল ওরা, মানে ওদের জন্য পাগল। আমরা বলছি ব্যাপারটা কি, এটা হিন্দি সাম্রাজ্যবাদের চক্রান্ত, মানে রাজনৈতিক চক্রান্ত। কিন্তু মানুষ খারাপ না, কিন্তু মানুষ খারাপ, ত্রিপুরা মানুষও খারাপ না, আসামের মানুষও খারাপ না। আসলে রাজনৈতিক নেতৃত্বরা তারা বাঙালি জনগোষ্ঠীটাকে সহ্য করতে পারছে না। মানে তাদের মোট কথা হচ্ছে, বাঙালিদেরকে যদি টার্গেট করে মেরে দেওয়া যায় বা নিঃশেষ করে দেওয়া যায় বা পাগল বানিয়ে দেওয়া যায় বা হ্যারাস্ট করা যায় বা ডিটেনশন ক্যাম্পে বন্দি করে রাখা যায়, তাহলে কি হবে? এই যে আমাদের এই যে বাংলার অঞ্চল, সে অসমের বাঙালি অধ্যুষিত অঞ্চল হোক, পশ্চিমবঙ্গের পুরো গোটা বাংলার অঞ্চল হোক, বা ত্রিপুরা রাজ্যটাও আমরা বাংলারই অঞ্চল, বাংলার ভাগ হয়েছিল। ত্রিপুরা যদি বাংলার অংশ না হতো তাহলে তো সেটার ভাগ হতো না, সেটা অন্য কোথাও কিছু একটা থাকতো। কিন্তু দেখা গেছে বাংলা ভাগ হয়েছে মানে ত্রিপুরা রাজ্যের সমতল অংশটাও ভাগ হয়ে গেছিল। তার মানে ত্রিপুরাটা আমরা দাবি করতে পারি, আমরা প্রমাণ করে এখান থেকে, যে ত্রিপুরাটা বাংলার এবং বাঙালির অঞ্চল, তাই কি না বলুন? তাহলে দেখা গেছে তাদের কুচক্র বা ষড়যন্ত্রের জন্য বাঙালিরা পড়ে পড়ে মার খাচ্ছে, এবং আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাসী, মানবতাবাদী,
আমরা বাঙালি যারা সমাজের মানুষ আছি, আমাদেরকে এখন আমরা বাঙালি ঐক্যের মন্ত্রে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। হ্যাঁ হ্যাঁ দিদি, খুব আদারওয়াইজ কি হবে, আমাদেরকে এরা পচিয়ে মারবে। আর এরা কি করবে, বাংলার অঞ্চলের যত সম্পদ আছে তারা নিজেরা ভোগ করবে, লুটে পুটে খাবে। এইটাই হ্যাঁ, এটাই এদের পরিকল্পনা। এটা আর যেন বাঙালিরা সুন্দরভাবে বাঁচতে না পারে। যদি বাঙালিরা যদি মানে স্বাধীনভাবে থাকে বা চলাফেরা করতে পারে, তাহলে তারা অর্থনৈতিকভাবে সামাজিকভাবে আমাদেরকে শোষণ করতে শুনতে পারবে না, পারবে না। ঠিক। এই জন্য তারা চাইছে যে ছলে বলে কৌশলে হলেও বাঙালিদেরকে ডিটেনশন ক্যাম্পে পুরো দেখা গেছে যে ডিটেনশন ক্যাম্পে বিগত দিনে অসমের প্রাক্তন বিধায়ক মন্ত্রী এরাও বাদ যাননি। হ্যাঁ হ্যাঁ, উপরাষ্ট্রপতি বোধহয় একজন আছে আমাদের ভারতবর্ষের, উনিও বোধহয় এনআরসির নাম কাটা গেছে। তারপরে বিজেপির বিধায়ক দিলীপ পাল, মানে বরাকবেলির, ওনার নাম কাটা, পুরো পরিবারের নাম কাটা গেছে। পরিবারের নাম কাটা গেছে। তাহলে এত বড় মানে তাহলে বুঝাই গেছে যে বুদ্ধিজীবী হোক আর সাধারণ জীবিকার মানুষই হোক না কেন, খেটে খাওয়া মানুষই হোক না কেন, হ্যাঁ, মানে মোট কথা সেটা যদি বাঙালি জনগোষ্ঠীর বা বাঙালি সমাজের বা তার পরিচয় যদি বাঙালি হয়, তাহলে তাদেরকে অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তারা সেটা বন্দি বানিয়ে বা হ্যারেস্ট করে একটা একটা মানে কি তাদের এই ষড়যন্ত্রটাকে সাকসেস করতে চাইছে, যেন তারা ডিভাইড করতে পারে, ভোগ করতে পারে আর এক্সপ্লয়েট করতে পারে। এটাই মানে প্রমাণিত হচ্ছে যে রাজনৈতিক নেতৃত্বদের এটাই তাদের কৌশল, রণকৌশল, রাজনীতির রণকৌশল, যে তারা বাঙালিদেরকে উঠতে দেবে না। কারণ বাঙালিরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে বৃহৎ বাংলার আবার পুনর্গঠন হবে এবং বাঙালিরা যে সত্যিকার অর্থেই ভালোভাবে এই সমাজকে পরিচালনা করতে পারবে, এটা কিন্তু সত্য সত্য। আর যারা মানে অবাঙালি, যারা হিন্দি সাম্রাজ্যবাদী বা উর্দু সাম্রাজ্যবাদী, তারা কিন্তু এটা বুঝে গেছে যে তারা পাত্তা পাবে না। যদি বাঙালি জনগোষ্ঠী এক থাকে, তাহলে তো তারা সব কিছুতেই তারা এগিয়ে যাবে, তাহলে ওরা পাত্তা পাবে না। এই ধরনের একটা হীনমন্যতা তাদের কাজ করে এবং এই হীনমন্যতার জন্যই কিন্তু মানসিক দিক থেকে তারা এরকম নিকৃষ্ট চিন্তার জন্যই কিন্তু তারা এই ধরনের বাঙালিদেরকে ধ্বংস করার পরিকল্পনায় ব্যস্ত আছে এবং আজও। তো আমাদের ত্রিপুরা রাজ্যের বাসীর উদ্দেশ্যে আপনি শেষ মানে কি মেসেজ দিতে চান? আমি একটা কথা বলতে চাই যে আসামের জ্বলন্ত উদাহরণ আমি দিয়ে দিলাম, যেটা মানুষ বুঝেছে, যারা মরেছে পরিবারের সাথে দেখা করলে বুঝতে পারবেন। তো ত্রিপুরার বাঙালিরা যদি একত্রিত না হয়, তো ত্রিপুরাতে ভয়ঙ্কর পরিণত হবে, যেটা হিন্দি সাম্রাজ্যবাদ বাঙালিদেরকে শেষ করে দেবে। হ্যাঁ, মানে জাতি মানে উপজাতি মানে ট্রাইবাল বাঙালিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দুশ্মনী বানিয়ে আমাদেরকে শেষ করে দেবে। তো আমরা যদি একতা না হই, আমরা যদি না বুঝি যে ত্রিপুরা ধ্বংস হলে ত্রিপুরার ট্রাইবালও ধ্বংস হবে, বাংলা ধ্বংস হবে, আর মধ্যখানে হিন্দি সাম্রাজ্যবাদ সব লুটে পুটে নিয়ে যাবে। তো আমাদেরকে এখন একত্রিত হতে হবে। আরেকটা কথা বলছি দিদি আপনাকে, 50 বছর ভারতে থাকার পর কেউ কি নাগরিকত্ব প্রমাণ করতে লাগে? যে সংবিধান লেখা আছে এটা, কারণ সে তো স্থানীয় মানুষ হয়ে যায়। আর যেহেতু ভোটার আই কার্ড আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, সব ডকুমেন্ট আছে। সরকার, দিদি একটা কথা বলছি আপনাকে, বছর বছর আমি সরকার বানাচ্ছি আমি, তো সরকার বানানোর পরে আমি আবার কিভাবে অবৈধ হয়? আমি যদি অবৈধ, তার সরকারটা অবৈধ, তুলে এমএলএ এমপি অবৈধ, আমাদের যদি অবৈধ ভোটে সরকার গঠন হয়, তাহলে সরকার অবৈধ। অবৈধ। আচ্ছা, আরেকটা কথা বলছি আপনাকে, ডিটেনশন ক্যাম্প, এশিয়ার বৃহত্তম ডিটেনশন ক্যাম্প আসামের গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের মাটিয়া জেলা, মানে গোয়ালপাড়া জেলার মাটিয়াতে বানিয়েছে, যেটাকে নতুন করে অসম সরকার বা কেন্দ্র সরকারের সহায়তায় 52 কোটি টাকা দিয়ে উন্নত করেছে, যেখানে 3000 মানুষ রাখার ব্যবস্থা আছে এই ডিটেনশন ক্যাম্পে। তো বাংলাদেশের জন্য এত সুবিধা কেন তোলায়? যদি বাংলাদেশে ওরা প্রকৃত হয়, তোদের জন্য এত বড় মানে ক্যাম্প কেন বানাচ্ছে? এত কেন ফ্যাসিলিটি? ভিতরে খেলার মাঠ আছে, সুইমিং পুল আছে, স্কুল আছে। বাংলাদেশের জন্য এগুলো বানানো কি দরকার? ওদেরকে বাংলাদেশ পাঠিয়ে দাও। ওরা এটাও করতে পারছে না। বাংলাদেশি হয়ে থাকে, অনুপ্রবেশকারী হয়ে থাকে, তাহলে ওদেরকে ওখানে পাঠিয়ে দাও। এভাবে তো বন্দি রাখার করে মানে না, আবার সুবিধা দিয়ে আবার রাখবে, আবার ঢুকিয়ে রাখবে, মানে মোট কথা পশুদেরকে যেমন খামারে রেখে খাবার দাবার দেয়, পাখি পশু মানে আমরা যেমন অভয়ারণ্য যে জিনিসটা দেখি, বন্দিখানায় রেখে দেয়। তো মানুষকে যদি এইভাবে মানে তারা কিন্তু বছরের পর বছর বিশেষ করে বাঙালি জনগোষ্ঠীকে বন্দি করে রাখছে ডিটেনশন ক্যাম্পে। গণতান্ত্রিক দেশে সংবিধান বিরোধী ডিটেনশন ক্যাম্প হতে পারে না। হতে পারে, আমরা ক্রিমিনাল না, আমরা আতঙ্কবাদী না।
হ্যাঁ, তো আমাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখবে, এরা তো মানুষ। এটা হ্যাঁ মানুষ, ওদেরকে যদি ওরা যদি বিদেশি হয় ওদেরকে সসম্মানে পাঠিয়ে দাও, আর যদি ভারতীয় হয় ওদেরকে ভারতে রেখে ওদের অত্যাচার, ওদের জগা জমি, ওদের যে হ্যাঁ। পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হ্যাঁ, হবে। ব্যবস্থা করে- এটা সরকারকে হ্যাঁ, দায় করতে নিতেই হবে। হ্যাঁ, অপমান সহ্য করবো না আমরা। তাহলে আমরা এই অপমান সহ্য করব না। আর